আসসালামু আলাইকুম। অতি লোভে তাঁতি নষ্ট। প্রিয়তমায় ব্যবসা করে রাজকুমারও ব্যবসা করতে চেয়েছিল তার চেয়েও বেশি। তাই অনেক লোভ করছে, তাঁতি নষ্ট হয়ে গেছে। কথা বলবো এই প্রসঙ্গ নিয়ে। কথা বলবো আজকে একটু কথা বলবো আফরানের সঙ্গে নিয়ে এবং কথা বলবো আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। যত বেশি না ভোটার তার চেয়ে বেশি পুলিশ প্রশাসন বলেছেন রুবেল। চলেন শুরু করি আসলে অতি লোভে তাঁতি নষ্টের বিষয়টা দিয়ে। প্রিয়তমা একটা সুপার ডুপার হিট সিনেমা, এক যুগে একবারই আসে এরকম একটি সিনেমা। যারা প্রিয়তমায় যেসব হল মালিকরা অনেক ব্যবসা করেছে, অনেক পয়সার মুখ দেখেছে, তারা চেষ্টা করেছিল, তারা আবার স্বপ্ন দেখছিল যে রাজকুমার নিয়েও তারা কিন্তু ব্যাপক একটা ব্যবসা করবে, প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। এবং সেই স্বপ্নে আবার রসদ জুগিয়েছে হিমেল আশরাফের কিছু বক্তব্য। সেই বক্তব্যগুলো এরকম যে প্রিয়তমা যদি রাজকুমার যদি প্রিয়তমার চাইতে ব্যবসা সফল না হয় তাহলে সে ডিরেকশন ছেড়ে দিবে। প্রিয়তমার মানুষ যদি 3 মিনিট কেঁদে থাকে, রাজকুমারে কাঁদবে 30 মিনিট। এইরকম কিছু বক্তব্য হিমেল আশরাফের সেই সকল হল মালিকদেরকে আরো বড় স্বপ্ন দেখতে সহায়ক ভূমিকা পালন করছে এবং তারাও স্বপ্নটাকে আরো অনেক বড় করে নিছে। তারা রেকর্ড সংখ্যক রেন্টাল দিয়ে রাজকুমার নিল তাদের হলে। ফাইন, কিন্তু রাজকুমারে কিন্তু যত যায় রাজকুমার এই ঈদের যে কটা সিনেমা এসছে সবগুলো সিনেমার চাইতে সবচেয়ে এগিয়ে আছে, 1 নম্বর পজিশনে আছে। কিন্তু প্রিয়তমায় যেরকম রিপিট দর্শক পেয়েছিল, রাজকুমারে সেরকম রিপিট দর্শক পাচ্ছে না। প্রিয়তমায় যেরকম এক দর্শক 5 বার 7 বার যে প্রিয়তমা দেখছে, রাজকুমারে সেরকম একই দর্শক 5 বার 7 বার 8 বার গিয়ে দেখছে না। প্রিয়তমায় যেরকম হলে গড়াগড়ি খাইছে কাঁদতে কাঁদতে, ফিট হয়ে পড়েছিল, রাজকুমারের সেরকম অত্যাধিক এরকম অনাড়ম্বর কিছু দেখা যাচ্ছে না। যদিও একটা কন্টেন্ট আমি নিজেই করেছি, একটা সাকিবিয়ান রাজকুমার দেখে রাজকুমারে সাকিব খানের পরিণতিকে মেনে নিতে না পেরে সে হলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো যাই হোক, লোভটা একটু বেশি করে ফেলছিল হল মালিকরা। হিমেল আশরাফ তার জায়গা থেকে সে বলবেই, সে তো কনফিডেন্ট ভাই, সে সিনেমা বানাইছে, সে সিনেমা বানিয়ে সে কনফিডেন্ট। এখন সিনেমার মেরিট কতটুকু, সিনেমা দর্শক কিভাবে রিসিভ করবে সেটা ডিপেন্ড করে দর্শকের উপরে। অনেক ভালো মেকিং এর সিনেমাও অনেক সময় দর্শক রিসিভ করে না। কেন রিসিভ করে না? একেবারে ওইটার আসলে কি স্পেসিফিক কি কারণ থাকতে পারে, সেই কারণ অনুসন্ধান করে আসলে খুঁজে বের করা যায় না। অনেক সময় অনেক বাজে সিনেমা দর্শক খুব সুন্দর করে রিসিভ করে নেয় এবং অনেক বাজে সিনেমা হিট সুপার হিট হয়ে যায় হয়। তো দিন শেষে পুরো বিষয়টা থাকে হচ্ছে গিয়ে দর্শকের হাতে। দর্শক কোন সিনেমাটা উঠাই দিবে আর কোন সিনেমাটা নামাই দিবে এটা একান্তই দর্শকের উপরে ডিপেন্ড করে। দর্শক যদি চায় একটা সিনেমা উঠাই দিতে পারে, দর্শক যদি চায় একটা সিনেমা নামাই দিতে পারে। তো সেই জায়গা থেকে অনেক লোভ করছেন হল মালিকরা। আমার মনে হয় বেশি লোভ করার কারণেই তারা এখন এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে হাই হাই করছে, কান্নাকাটি করছে, দোষ দিচ্ছে সিনেমার মেকারদেরকে, দোষ দিচ্ছে গল্পকে। না, আমি তো মনে করি না যে রাজকুমার সিনেমার কোনো দোষ আছে। আমি মনে করি না রাজকুমার সিনেমাগুলো ত্রুটি আছে। আমি বরঞ্চ মনে করি রাজকুমার প্রিয়তমার চাইতে আরো বেশি ভালো হয়েছে মেকিং এ। রাজকুমার প্রিয়তমার চাইতে আরো বেশি ভালো হয়েছে গল্পে। রাজকুমার প্রিয়তমার চাইতে আরো বেশি ভালো হয়েছে এটাকে ইম্প্যাক্ট ফেলতে। তো অনেকেই বলছে যে এই রোজার ঈদে শাকিব খানকে কেন্দ্র করে যে 50-60টা নতুন হল তৈরি হয়, এই রোজার ঈদের পরে যেটা হবে যে নর্মালি যে 60, 70, 80টা হল থাকে, সেক্ষেত্রে আরো 50টা হল কমে যাবে। যে ডিজাস্টার তারা ফেস করছে রাজকুমার নিয়ে। দেখেন, রাজকুমার যে প্রিয়তমার মতো ব্যবসা করতে পারে নাই, একটা উদাহরণ দিলেই প্রকাশ পায়। সেটা হচ্ছে গিয়ে স্টার সিনেপ্লেক্সে এখনো 1 নম্বর টিকিট সেলিং আছে গডজিলা। ঈদের একটা মৌসুম, ছুটির দিন, সারা সমস্ত বাঙালিরা ছুটি পায়, তারা ঈদের দিন যাবে সিনেমা দেখতে। সেখানে রাজকুমার আছে, সেখানে দেয়ালের দেশ আছে, সেখানে ওমর আছে, সেখানে লিপস্টিক আছে, সেখানে অনেক ভালো ভালো সিনেমা আছে, মায়া আছে। সেই সব সিনেমার চাইতে গডজিলার 1 নম্বরে গিয়ে পৌঁছায় গেছে। দ্বিতীয়তে আছে রাজকুমার, তৃতীয়তে আছে দেয়ালের দেশ,
ওর আছে 5 নম্বরে। তো এই যে বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে যে আসলে রাজকুমার ওই যে প্রিয়তমার মতো ইম্প্যাক্টটা আসলে টিকিট সেলিং এ ফেলতে পারে নাই। এবং এই দোষটা হিমেল আশরাফের না, এই দোষটা আপনি কাকে দিবেন, এই দোষটা কাকে দিবেন এটা আসলে খুঁজে বের করা সম্ভব না। তবে দর্শক যে এটাকে রিসিভ করে নাই প্রিয়তমার মতো, এইটা পরিষ্কার। আবার দেখেন গত ঈদে সুরঙ্গ আর প্রিয়তমার যে একটা ফাইট হয়েছিল, সেই ফাইটের কারণে কিছু দর্শক কিন্তু হুমড়ি খেয়ে পড়ছিল সিনেমা হলের দিকে। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবার আফরান নিশোকে মিস করলাম। এই ঈদেও যদি আফরান নিশো একটা সিনেমা নিয়ে আসতো, এই ঈদেও যদি আফরান নিশো থাকতো সিনেমা হলে, তাহলে কিন্তু রাজকুমারের সঙ্গে আফরান নিশোর সিনেমার একটা অলিখিত যুদ্ধ চলতো, একটা ডিসুম ডিসুম চলতো, একটা দর্শকের হুড়মুড় থাকতো। সেই যে প্রিয়তমার সুরঙ্গের কারণে যে দর্শকের একটা স্রোত ছিল, সেই স্রোতটা এখন নাই। কেন নিশো আসলো না, বা নিশো আদৌ কি আসবে কিনা, বা নিশোর কোনো খবর নাই কেন, নিশো কোথায়, নিশো আফরান নিশো কোথায়? সে কি একটা সিনেমা করেই হয়রান হয়ে গেল? সে কি একটা সিনেমা করে হারাই গেল আফরান নিশো? আফরান নিশো কি আর সিনেমার পর্দায় আসবে না? তাকে কি আর সিনেমায় দেখা যাবে না? যাবে, যাবে খুব শিগগিরই। একটা না দুইটা সিনেমার খবর নিয়ে আফরান নিশো আসতেছে। মালেক আফসারী সাহেবের কথা থেকে এরকমই বোঝা যাচ্ছে। মালেক আফসারী সাহেব কিন্তু রিসেন্টলি আফরান নিশোকে নিয়ে অনেক পোস্ট দিচ্ছেন, এবং আফরান নিশো একটা ছবি পোস্ট করছে তার ফেসবুক প্রোফাইলে, পেজে একটা জানান দিয়েছে, একটা সেলফি সে পোস্ট করেছে, সে একটা জানান দিয়েছে সে কিন্তু আসতেছে। এবং বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি, সে তার নেক্সট সিনেমার জন্য বডি শেপে আনার চেষ্টা করছে, একটা নতুন একটা আদতে, নতুন একটা আদলে আফরান নিশো আসবে। আফরান নিশোর যেই বডি স্ট্রাকচার দেখছেন, আফরান নিশোকে যেভাবে ফিজিক দেখছেন, সেইভাবে আর আফরান নিশোকে পরবর্তী সিনেমায় দেখা যাবে না। আফরান নিশো নিজেকে ভেঙে নতুন একটা আফরান নিশো হয়ে পরবর্তী সিনেমা আসবেন। সে আসলে গল্পের জন্য, এবং সেই গল্পের যে বিষয়টা, যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টার হিসেবে প্রস্তুত হওয়ার জন্য সময় নিচ্ছে, এবং এই সময়টা সে তার পরিবারকে দিচ্ছে। সে বাকিটা সময় যেটুক প্রস্তুতির জন্য দরকার সেটুক প্রস্তুতি দিচ্ছে, আর বাকিটা সময় সে দিচ্ছে পরিবারকে। তো আফরান নিশোকে কিন্তু এবার খুবই মিস করলাম এইবার ঈদে। কারণ আফরান নিশোর সিনেমা যেইভাবে শাকিব খানের সিনেমার সঙ্গে যেভাবে একটা, যে কোনো কারণেই হোক, যে কোনো অদৃশ্য কারণেই হোক, শাকিব খানের সিনেমার পরেই আফরান নিশোর সিনেমার অবস্থান তৈরি হয়েছিল। আফরান নিশোর যেই অবস্থানটা তৈরি হয়েছিল শাকিব খানের সিনেমার পরে, সেই অবস্থানের কাছাকাছি এই ঈদে 11টা সিনেমার বাকি 10টা সিনেমা যাইতে পারে নাই। যদি যাইতে পারতো, তাহলে রাজকুমারের হল মালিকরা এত হাই হাই করতো না, রাজকুমারের হল মালিকরা আরো কিছু পয়সার মুখ দেখতো। একটা কথা আছে ভাই, মার্কেটিং একটা কথা আছে, যেই এলাকায় ফার্মেসি আছে ওই এলাকায় আরেকটা ফার্মেসি দাও। ওখানে যদি 2টা ফার্মেসি থাকে তাহলে আরেকটা ফার্মেসি দাও। 3টা থাকলে ওইটাই তোমার আইডিয়াল জায়গা ফার্মেসি দেওয়ার। যত বেশি ফার্মেসি হবে, তত মানুষ একটা নিশ্চয়তার জায়গা থাকে যে না, আমি গিয়ে ওষুধটা পাবোই ওইখানে। এই ফার্মেসিতে না পাইলে ওই ফার্মেসিতে পাবো, ওই ফার্মেসিতে না পাইলে ওই ফার্মেসিতে পাবো। আর যখন 3-4টা ফার্মেসি এক জায়গায় থাকে, একটা কম্পিটিশন থাকে, কে কার চাইতে ভালো সার্ভিস দিতে পারে, কে কার চাইতে কম দামে ভালো ওষুধ দিতে পারে, কে কার চাইতে ক্রেতাকে খুশি রাখতে পারে। তো সেই জায়গা থেকে আসলে ফার্মেসি অনেকগুলো হয়েছে এই ঈদে, কিন্তু কোয়ালিটি ফার্মেসি হয় নাই। কোয়ালিটি ফার্মেসি ওই একটাই হয়েছে, রাজকুমার। অনেকগুলা কোয়ালিটি ফার্মেসি হইলে খেলাটা জমতো। এই ঈদে আসলে ওইভাবে খেলাটা জমে নাই। তার উপরে যেভাবে গরম শুরু হয়েছে, এই গরমে মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বেলা 3টা পর্যন্ত, দুপুর 3টা পর্যন্ত মাত্র 100 থেকে 150 লোকের ভোট পড়ছে 600 ভোটারের মধ্যে। মানে অ্যারাউন্ড 600 ভোটারের মধ্যে 3টার মধ্যে 100 থেকে 150 ভোট পড়ছে। আর তো 2 ঘন্টার মধ্যে কি বাকি 400 ভোট পড়বে? বা টোটাল 580 বা কতজন আছে, টোটাল 560-70 জনের ভোট কি ওরা কাস্ট করতে পারবে? আমার মনে হয় না। এই গরমে, গরম ঠেলে মানুষ ভোট দিতে গেছে সবাই। আমি যে কটা ভিডিও দেখছি, অনেককেই অ্যাবসেন্ট দেখছি। গতবারের নির্বাচনে অনেক ভোটার দেখছি, এইবারের নির্বাচনে সেই ভোটারদের উপস্থিতি দেখছি না। রুবেল সাহেব তো বলেই বসছে, ভাই এইভাবে নির্বাচন হলে পরবর্তীতে সে আর নির্বাচন করবেই না, সে নির্বাচনে অংশগ্রহণই করবে না। গেটে ঢোকার সময় যদি রুবেল সাহেবকে থামায় জিজ্ঞেস করে আপনার পরিচয় দেন,
আপনি শিল্পী না শিল্পী, তাইলে তো সে এই কথা বলবেই। সে খেপে গেছে রুবেল, রুবেল সাহেব খেপে গেছে ভাই। একজন সেনা নায়ক আলমগীর, একজন শাবনূর, একজন পপি, একজন পূর্ণিমা, এদেরকে যদি একজন ইলিয়াস কাঞ্চন, এদেরকে যদি গেটে দাঁড়ায় সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে বা পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে যে আপনার পরিচয় দেন, ভাই এদেরকে দোষ দিয়ে লাভ নাই। তারা কয়জন সিনেমা দেখে? তারা সবাই তো আর সিনেমা দেখে না। হয়তো তারা দেখে না, আবার হয়তো দেখে, কিন্তু সবাইকে তার চেনারও মানে অত সুযোগ নেই। আপনারাই পুলিশ প্রশাসন আনছেন, আপনারাই সেটার ফলটা ভোগ করলেন। আরো একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এফডিসির এই নির্বাচনটা ইউটিউবার মুক্ত, একটা ইউটিউবার মুক্ত নির্বাচন হচ্ছে, যেখানে ইউটিউবার একটা বিষাক্ত টিউবার হিসেবে রূপান্তরিত হয়েছে এফডিসির কাছে। বিষাক্ত টিউবার, ইউটিউবার একটা বিষাক্ত টিউবার। কারণ এই ইউটিউবারদের কোনো নীতিমালা নাই, প্রশ্নের কোনো ইয়ে নাই, বিষয় ফিক্স করা থাকে না, হুটহাট প্রশ্ন করে, যে কোনো প্রশ্ন করে থাকে, এবং ভাইরাল করার জন্য, বিশেষ করে তাদের কন্টেন্টকে ভাইরাল করার জন্য যে কোনো প্রশ্ন তারা করতে প্রস্তুত। তা আমার মনে হয় যে এই ইউটিউবারদের এখন সময় হয়েছে একটা ট্রেডিং এর মধ্যে আসার, যে একজন সাংবাদিক হিসেবে একজন সেলিব্রিটির কাছে কি প্রশ্ন করা যেতে পারে, কোন সময়ে প্রশ্নটা করা যেতে পারে, কোন পরিবেশে ভিডিওটা মুখের উপর ধরা যেতে পারে। একটা ন্যাশনাল টেলিভিশনের এক সাংবাদিক, এখন তাকে ন্যাশনাল টেলিভিশনে বলবো, একটা পত্রিকা ছিল, এখন সে ইউটিউবারও বলা যেতে পারে, কিন্তু সে একটা জাতীয় দৈনিক পত্রিকার ইউটিউবার। সে একজন সেলিব্রিটি এফডিসির ইন্টারভিউ নিল, সে হাফ প্যান্ট পরে আছে, ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে সে হাফ প্যান্ট পরে আছে। সেই সেলিব্রিটি হাফ প্যান্ট পরবে না ফুল প্যান্ট পরে, সেটা তার বিষয়, সে পড়তেই পারে। কিন্তু একজন একজন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক কার ইন্টারভিউ দিবে, কাকে কতটুকু ক্যামেরায় রাখবে, ক্যামেরায় তার কতটুকু প্রকাশ করবে, এটা কিন্তু সময় এসেছে ভাই, এগুলো নিয়ে চিন্তা করার সময় আসছে। আজকে ইউটিউবারকে বাদ দিছে, কয়দিন পরে দৈনিক পত্রিকার ইউটিউবারদেরকেও বাদ দিবে। এইরকম কাণ্ডকলাপ চলতে থাকলে, যাই হোক, এই বিষয় নিয়ে আমার সাংবাদিক ভাই মাহফুজুর রহমান খুব ভালো একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। তিনি আরো একটা স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসের ভাবার্থটা এরকম যে এই শিল্পী সমিতির নির্বাচনে তারা যে পরিমাণ সিরিয়াস, শিল্পী সমিতির নির্বাচন দিয়ে যে পরিমাণ সিরিয়াস শিল্পী সমিতির চর দখলের জন্য, সেই পরিমাণ সিরিয়াস যদি তারা কাজে থাকতো, তাইলে এই বাংলাদেশে সিনেমার খরা থাকতো না। খালি দুই ঈদেই শুধু কিছু সিনেমা আসে, বাংলা সিনেমা, বাকি দিনগুলা হিন্দি সিনেমার দখলে থাকে, এই জিনিসটা হইতো না। প্রতি মাসে খুব ভালো ভালো বাংলা সিনেমা পাওয়া যেত। শেষ করছে মাহফুজ ভাইয়ের সেই কথা দিয়ে, নির্বাচন কি হবে না হবে সেটা নিয়ে ফলাফল আপনাদেরকে জানাবো, কিন্তু আসলে এইভাবে এত ঘটা করে, এত খরচ করে এই শিল্পী সমিতির নির্বাচন করে ফলাফলটা কি, কি করবে তারা নির্বাচিত হয়ে, তাদের করারই বা কি আছে, কতটুক করার আছে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। এবং আরো একটি প্রশ্ন অ্যাড করে যাচ্ছি, অগ্রিম জানিয়ে যাবেন শিল্পী সমিতির নির্বাচনে কোন প্যানেল জিতবে। ভালো থাকবেন।